যারা সশস্ত্র বাহিনীকে মিষ্টি ভাষায় সবসময় মিষ্টি হাসি রেখে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে, যারা হাসিনার, সোজা কথা, হাসিনার এই 15 বছরের স্বৈরাচারের আমলে যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ নিষ্পেষিত অত্যাচারিত হচ্ছিল, কিন্তু তারা সুবিধা নেওয়ায় ব্যস্ত ছিল। এরা হচ্ছে শয়তানের দল, এক একটার চার একটা শয়তান বড়। জেনারেল মইনুল, উনি হচ্ছে রয়্যাল লোক এবং আওয়ামী লীগার। জেনারেল মইনুলের আরেক পরিচয় হচ্ছে, আর কত বলবো, ঢাকার মেয়র আইচর আতিক, হাসিনার ডান হাত, তার আপন ভাই হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মইনুল। যেখানে রক্তের মাঝখানে মির্জাফর, আপনি সেই ধরনের মানুষের নামের তালিকা কোত্থেকে আসে, কারা দেয়? 15 বছর স্বৈরাচারটা ক্ষমতা আসার দরকার ছিল, কেন জানেন? কারণ এই স্বৈরাচার 15 বছর ক্ষমতায় না থাকলে এই বাঙালি জাতি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিত। এই বাঙালি জাতি, এই প্রজন্ম চিনতেই পারতো না যে মুজিব পরিবার কত বিষাক্ত পরিবার। কেন মেজর ডালিমরা এই মুজিব পরিবারে হত্যা করেছিলেন, কেন এই দুইটা শয়তানরা রেখে দিয়ে গেছিলেন, এই দুই শয়তানের কাছে আরো কিছু শয়তান পয়দা হয়েছে। এই প্রজন্ম চিনতেই পারতো না আওয়ামী লীগ কি জিনিস। এরা কিন্তু আরো 200 বছর শেখ মুজিবের পূজা করে যেত। আজকে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে, আরে শেখের বেটি তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, এটা কি তোর তোর বাপের দেশ যে তুই বলবি আমাদেরকে দেশ থেকে সবকিছু বন্ধ করে দিব? তখনই যদি নেমে বলতো শেখের বেটি তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, তখন কিন্তু আজকে এতগুলো ছেলে মেয়ে মারা যায় না। প্রথম কথা, আওয়ামী সন্ত্রাসীর 15 বছরের নীরব ভূমিকা পালন করেও যারা সহযোগিতা করেছে, কোনো সমালোচনা করে নাই। আমি দেখেছি সেনাবাহিনীর বহু অফিসার দেশে বিদেশে বসে কবিতা লিখেছে, কেউ আবার গিয়ে ভুরি নিয়ে গিয়ে তৃতীয় মাত্রায় টক শোতে বসেছে। এরা কোনোদিন এদের মন বদলাবে না, শয়তান শয়তানই থেকে যাবে। আল্লাহর যদি খাস বরকত রহমত না আসে এদের হেদায়েত করার, তাহলে একটারও চরিত্র বদলাবে না। এরা, আপনি যে শব্দটা ব্যবহার করলেন, খোলস বদলাবে। সাপ কিন্তু কয়দিন পরে পরে খোলস বদলায়, সিজনাল। তো এরা এরা হচ্ছে সবসময় এই স্বার্থবাদী, এই লোকগুলা হচ্ছে বাংলাদেশের ধ্বংসের সবসময় চাবিকাঠি। এদেরকে আমি ডাকি সরকারি দল। মানে কি, যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, এরা সরকারের দলে থাকে। এরা কিন্তু কোনো রাজনৈতিক দলে না, এরা হচ্ছে সুবিধাবাদী। এরা গাছেরও খায়, তলারও করায়। আর যেটা বলেন আপনি, যেই কথা যে রং বদলাচ্ছে, যারা আমার কথা গত 4 বছর ধরে নিয়মিত শুনেছে, তারা সাক্ষী দিয়ে বলতে পারবে, বহুবার মেনশন করেছি, যখন হাসিনার পতনের সময় আসবে, তখন আওয়ামী লীগের সেই কোট খুলে ফেলে দিয়ে ওরা জামাতের পায়জামা পাঞ্জাবি আর টুপি লাগাবে, দাড়ি শেভ করবে না 5-7 দিন, যেন দেখলে জামাত মনে হয় জানে বাঁচার জন্য। তো রূপ তো সবাই বদলানোর চেষ্টা করবে। ইতিমধ্যে কত মানুষ দেখি, আমার আত্মীয় স্বজন যারা আমার সাথে 4 বছর কথা বলে নাই, হ্যাঁ তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, তারা অনেক অত্যাচার সহ্য করেছে, তারাও আমার সাথে স্যাক্রিফাইস করেছে, কিন্তু আজকাল দেখি তারা ফোন করে আমার সাথে কথা বলতে চায়। কারণ বুঝতে পারছে যে আল্লাহর রহমতে মেজর দেলোয়ার এবং তার মতো লোকেরা যারা এতদিন স্যাক্রিফাইস করেছে, আমার সেনাবাহিনীর টাকা পয়সা সহায় সম্পত্তি বন্ধ করে দিয়েছে, আমি দেশে যেতে পারি না, আমার বৈধ পয়সায় কেনা আমার জলসিঁড়ির জমিটা পর্যন্ত জেনারেল আজিজ আটকে দিয়ে গেছে। এর পরবর্তী, এটা নিয়ে আমার আক্ষেপ নেই, রেজাক মালিক আল্লাহ, বাট আমি বলছি যে এরা কিন্তু দেখবেন আস্তে আস্তে সবাই রূপ বদলে কিন্তু ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। তো এইসব চরিত্র, দুশ্চরিত্রবান মানুষদেরকে সবাই চেনে। এখন আপনি একজনের নাম বলছেন, ইকবাল করিম ভুইয়া, সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে, সব সময় কিন্তু এই ধরনের একটা ভোলাটাইল সিচুয়েশনে কিন্তু শূন্যতা, এরকম শূন্য স্থানে কিন্তু সুবিধাবাদীরা শূন্য স্থান পূরণ করার চেষ্টা করে। যেমন আমি কিন্তু আগেও কয়েকটা লাইভে ওয়ার্নিং দিয়েছি যে আমি, হাসিনা তো যাবেই, যেতেই হবে, আজকেও কালকেও, কিন্তু হাসিনা যাওয়ার পরে যে একটা ভ্যাকিউম, একটা শূন্যতা সৃষ্টি হবে, এই শূন্যতা, এই সময়টা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সময়। আবার এসে হাসিনার পোষা লোকগুলাই কিন্তু ঠকার চেষ্টা করবে। হাসিনা কিন্তু পতনের আগেই তার প্ল্যান বি লোকজন মাঠে নিয়ে আসে। একটা হচ্ছে বিডিআর সেনা হত্যার কারিগর, অনিগর কারিগরের মাঝখানে নানক, তাপসের মাঝখানে আরেকটা হচ্ছে এই সোহেলতাজ, ওই বদমাইশ এসে হাজির হয়েছে। তারপরে হাসিনাকে ক্ষমতায় আসার পরে, বিডিআর হত্যার পরে যারা স্টেবিলাইজ করতে হেল্প করেছে, যারা সশস্ত্র বাহিনীকে মিষ্টি ভাষায় সবসময় মিষ্টি হাসি রেখে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে, যারা হাসিনার, সোজা কথা, হাসিনার এই 15 বছরের স্বৈরাচারের আমলে যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ নিষ্পেষিত অত্যাচারিত হচ্ছিল, কিন্তু তারা সুবিধা নেওয়ায় ব্যস্ত ছিল। এরা হচ্ছে শয়তানের দল, এক একটার চার একটা শয়তান বড়। এরাই এখন আসে জড়ো হচ্ছে। ডিজিএফআই একটা লিস্ট বেজ করেছে, জাতীয় সরকারের কারা কারা হবে। লিস্টের কয়েকজনের নাম বলছে, এর মাঝখানে ভালো মানুষও আছে, স্বাধীন মালিকের মতো ভালো মানুষ আছে, তারপরে এই কি বলে, ওই নিউ এজ পত্রিকার কবির সাহেবের মতো অত্যন্ত একজন ভালো মানুষ আছেন, নুরুল কবির, উনার মতো ভালো মানুষ আছেন। এর মাঝখানে কিছু খারাপ মানুষ আছে, যেমন কি বলে এটাকে, ডিজিবিডিয়া ছিল, লেফটেন্যান্ট জেনারেল মইনুল, লেফটেন্যান্ট জেনারেল মইনুল, উনি কিন্তু
বিডিআর হত্যার পরে ডিজি বিজিবি হয়ে কিন্তু ওইখানে তদন্ত নষ্ট করেছে। আবার কালকে কিন্তু চামে চামে খুব মজা মেরে ডিউচেছে 4-5টা বাচ্চা নেমেছে, হঠাৎ করে বাচ্চাদের আন্দোলনটা উনি নিজের হাতে ছিনিয়ে নিল। এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে বাচ্চাদের সাথে নেমে আসলো। উনি কিন্তু মিরপুর ডিউচেছে উনি নেমে এসে হাতে এরকম ইশারা দিচ্ছে যে তার নিয়ন্ত্রণে নিচ্ছে। উনি একটা মুরব্বী হয়ে গেল হঠাৎ করে। 15 বছর এই মুরব্বী কোথায় ছিলেন? ধান্দাবাজ সব জেনারেল। আরেকজন হচ্ছে বাংলাদেশের লুচ্চার জেনারেল নামে পরিচিত জেনারেল হেলাল মোর্শেদ, প্লে বয় ছিল আর্মিতে। এই প্লে বয় কিন্তু 1996-এ বিএনপি যখন ক্ষমতায় তখন 7জন ফ্রিডম ফাইটার, যার নুরুদ্দিনের পরে আমি নাম বললাম না কারণ এটা কি বলে এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। যার নুরুদ্দিনের পরে যে সিনিয়র মোস্ট ছিল আর্মিতে তাকে চিফ হতে না দিয়ে 7জন ফ্রিডম ফাইটার বেগম জিয়াকে চাপ দিয়ে জোর করে ধরিয়ে সাইন করে এই জেনারেল নাসিমকে চিফ বানিয়েছে। জেনারেল নাসিম সেনা প্রধান হওয়ার পরই 2 বছরের মাথায় হাসিনার কুবুদ্ধিতে কু করে বসলো। হাসিনা যখনই বিরোধী দলে ছিল ততবারই সবসময় শয়তানি করে কু করার চেষ্টা করেছে নিজে ক্ষমতা নেওয়ার জন্য, অবৈধ পথে ক্ষমতায় আসার চেষ্টা করেছে। 15 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল। ওই জেনারেল নাসিমের সাথে এই হেলাল মোর্শেদ ছিল, তার নামও চিন্তা করে দেখেন কত বড় শয়তান গুলা কিন্তু এই জাতীয় সরকারের মাঝখানে প্রস্তাব করেছে। নামগুলা কারা? এগুলা হাসিনার প্ল্যান বি। আরেকজনের নাম দেখলাম হচ্ছে, আমি তো নামগুলো ভুলে গেছি, আমার কাছে লিস্টটা আছে। আচ্ছা, নাম একজন হচ্ছে নুরুল কবির, তারপরে ফজলুর করিম খান, তারপরে মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান। এই লিস্টটা কিনা নিয়াজ আহমেদ, হেলাল মোর্শেদ খান, প্রফেসর নিয়াজ আহমেদ, ডক্টর বদিউল আলম মজুমদার, সরি, সুজনের, ডক্টর শাহাবুদ্দিন স্বাধীন মালিক, তারপরে ডক্টর আহসান এইচ মনসুর ইকোনমিক্স, তারপরে প্রফেসর আনন্দ কুমার সাহা, তারপরে কুইন ইয়ান আমি জানি না উনি এর মাঝখানে বাকি সবগুলো ঠিক আছে, কয়েকজন মার্কামারা আছে যারা হচ্ছে শহীদ হোসেন, তা ব্যারিস্টার সারা হোসেন, তারপর ডক্টর মাহফুজুর হক, প্রফেসর একরামুল হক, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, জেনারেল জাহাঙ্গীর আলম, সালেউদ্দিন আহমেদ, আরো কয়েকজন আছেন। আচ্ছা, জেনারেল জাহাঙ্গীর আলম উনি আমি সত্যি কথা বলতে হবে, বেয়াদবি মাফ করবেন, কারণ জেনারেল ইকবাল করিম ভুঁইয়া আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি যখন বগুড়া এডিসি ছিলাম তখন উনি 17 বেঙ্গলের অধিনায়ক ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল। একইভাবে আমি যখন বগুড়ায় ছিলাম জেনারেল জাহাঙ্গীর আমার পাশের ইউনিটে ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। তো আমাকে এখনো পর্যন্ত আমাকে স্নেহ করেন। বাট আমি বলতে বাধ্য হচ্ছি, জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার মতো এইরকম লিডারশিপ কোয়ালিটি বাংলাদেশে খুব কম জেনারেলের আছে। আমি যেটা সত্যি সেটাই বলবো। জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার গ্রহণযোগ্যতা কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিশাল, কিন্তু ওনার বিতর্কিত কিছু কাজের জন্য ওনার এই আগমনটা প্রশ্নবিদ্ধ। এবং আমাকে প্রথমেই, আমি একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক, তারপর আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সুতরাং আমাকে সত্যি কথা বলতেই হবে। ওনারা আমাকে কত স্নেহ করেন সেই জন্য কিন্তু আমি যদি চুপ করে থাকি এইটাও একটা ডিসঅনেস্ট, অন্যায় হবে। জেনারেল জাহাঙ্গীরের ভূমিকাও কিন্তু বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ ছিল বিডিআর হত্যার পরে। তো সেই জন্য আমাদেরকে একদম অনুবীক্ষণ যন্ত্রে যাচাই বাছাই করতে হবে যে এর মাঝখানে কারা কারা। যেমন ইকবাল করিম উনি তো একদম ডিসকোয়ালিফাইড, হি ইজ পুরো আওয়ামী লীগার, একদম কট্টর আওয়ামী লীগার এবং রয়েল লোক। তারপরে জেনারেল মইনুল, উনি হচ্ছে রয়েল লোক এবং আওয়ামী লীগার। জেনারেল মইনুলের আরেক পরিচয় হচ্ছে, আর কত বলবো, ঢাকার মেয়র চোর আতিক, হাসিনার ডান হাত, তার আপন ভাই হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মইনুল। যেখানে রক্তের মাঝখানে মির্জাফর, আপনি সেই ধরনের মানুষের নামের তালিকা কোত্থেকে আসে, কারা দেয়? মানে কারাই তালিকা করেছে সেটা তো একটা বড়, আমি স্পষ্ট করে দিলাম। ডিজিএফআই, যেহেতু এর কোলে ডিজিএফআই এরকম করে ফিডারে করে দুধ খাওয়ায়, ডিজিএফআই কে হাসিনার আমলে কোলে করে ফিডারে করে দুধ খাওয়ায় এবং তাদেরকে বলে দেয়, বাচ্চা তুমি এইভাবে কথা বলো, এইভাবে কথা বলো, ওরে তুলে নিয়ে আসো, ওরে মেরে নিয়ে আসো, তুমি এর জুতা মুছো, ওর পাচাটো। এই হচ্ছে ডিজিএফআই এর কাজ। ডিজিএফআই তৈরি সৃষ্টি এই স্বাধীন বাংলাদেশে এই জন্য তৈরি হয় নাই। ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ফোর্স, গোয়েন্দা সংস্থা মানে হচ্ছে ইন্টার সার্ভিসেস, কিন্তু এইটা হয়ে গেছে পলিটিক্যাল একটা কিলিং ইনস্ট্রুমেন্ট এবং ভারতের একটা কিলিং ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে। এটা হচ্ছে রয় লিস্টটা দিয়েছে, এর মাঝখানে কিছু কিছু গ্রহণযোগ্য লোককে রেখেছে, আর নয়তো
মানুষ কিছু কিছু যে মূর্খের দল যারা বলবে বাহ বাবা বাবা সব ফেরেশতা চলে আসছে, ওরা বলবে কিভাবে? একেবারে সবাই যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো সন্দেহ জাগবে রাইট তাহলে অ্যাওয়ে। এটা রয়ের আরেকটা এজেন্ডা, মানে এটা রয়্যাল এজেন্ডা, গভর্নমেন্ট। ডিজিএফআই কে দিয়েছে, ডিজিএফআই এটা প্রচার করেছে, এবং আমার পরিচিত সম্মানিত কিছু ব্যক্তিও আমার কাছে পাঠিয়েছেন। দুঃখজনকভাবে আল্লাহ চিন্তা করার ক্ষমতা সবাইকে দেন না। আমার ওনাদের উপর শ্রদ্ধা রেখেই বলছি, কিছু কিছু মানুষ আছে আমাকে দিলে আমিও দিয়ে দিই। কোরআনেই বলা আছে যে কোনো তথ্য প্রচার করার আগে একটু নিজস্ব একটু যাচাই বাছাই করো। ওনারা তাও করে না, নিজেকে প্রশ্ন করে না। অথচ আল্লাহ কিন্তু জ্ঞান দিয়েছে, কিন্তু জ্ঞানের চর্চা না থাকলে তো জ্ঞান মরে যায়। আর যেমন ইকবাল করিম ভুইয়া, না বললে মানুষ ভুল করতে, স্যারের সাথে আমার স্যারের সাথে সম্পর্ক আমার চমৎকার সম্পর্ক। স্যার আমাকে স্নেহ করেন। কিয়মজি থাকা অবস্থায় আমি স্যারের অফিসে গেছি, উইদাউট অ্যাপয়েন্টমেন্টস স্যার চেয়ার থেকে উঠে এসে আমাকে গলায় জড়িয়ে ধরেছেন। তারপরে তো সেনাপ্রধান হলেন। আমি কিন্তু স্যারের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, কোনোদিনই কোনো অভিযোগ নাই। কিন্তু স্যারের বেশ কিছু স্যারকে যদি কোনোদিন আসতে হয় আমি সম্মানের সাথে গ্রহণ করে নিব, কিন্তু সম্পূর্ণ প্রমাণ করে আসতে হবে ওনার সাথে রয়ের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের মাটিকে যদি উনি মুক্ত করতে পারেন, উনি তো একাই সরকার প্রধান হয়ে যাবেন না, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা থাকবেন সরকার প্রধান। আমি একজন খুব জ্ঞানী গুণী ব্যক্তিকে জানি, আমাদের এক আর্মি অফিসার ছিলেন ক্যাপ্টেন, উনারই ভাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অত্যন্ত একজন দেশপ্রেমিক জ্ঞানী গুণী ব্যক্তি। নামটা এরকম বহু জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। তো ওনারাও থাকবেন, উনি তো আর একা থাকবেন না। বাট সামরিক একজন গ্রহণযোগ্য সেনা প্রধান হিসাবে, একজন গ্রহণযোগ্য সামরিক অফিসার হিসাবে, আদারওয়াইজ একটা ক্লিন ক্যারেক্টার হিসাবে উনার কিন্তু গ্রহণযোগ্যতা বিশাল। বাট একটা কথা আছে, এখন স্যারের টেবিলে বা স্যারের বলে কিন্তু কোর্টটা স্যারকেই প্রমাণ করতে হবে দেলোয়ার। কারণ আমি এখন থেকে আল্লাহর রহমতে আমি এই বাংলাদেশের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে আমি আছি। আমি কোনো দলের না, আমি কোন সেনা বাহিনীর না। আমি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যতদিন বেঁচে আছে ওদেরকে আমি সঠিক পথে গাইড করব। যেখানে ভুল, যেখানে দেখবো তাদের দাঁড়ানো দরকার সেখানে যেন ওরা দাঁড়ায়, এইভাবেই যেন কোনো স্বাধীনতার চর্চা যেন করে যায়, যেন স্বাধীনতা নিয়ে আর কখনো দুশ্চিন্তা না করতে হয়, আর কখনো যেন হাসিনারা না আসে, অন্যান্যরা দুর্বলরা কেউ যেন না আসে, পরিবার ভিত্তিক রাজনীতিবিদ যেন জনগণের মাথা ভেঙে না খায়, জনগণের ইচ্ছায় সাধারণ জনগণ যেন তার স্বপ্ন দেখতে পারে আমিও প্রধানমন্ত্রী হতে পারি। এই ছাত্রছাত্রীরা, আমি নামটা জানি না, আপনার জানা উচিত, ওই যে মেয়েটা কি সাহস, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, তার 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 প্রতিভা দেখে চিৎকার করে পুলিশকে এবং সাংবাদিককে বলছে যে এই যে আপনি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মাই স্যালিউট টু দ্যাট হার্ট। ওদের তো প্রতিটা স্টেপ প্রশংসা করার মতো, এই শিক্ষার্থীরা যা দেখিয়েছে। এই প্রজন্ম, এই হাসিনা 15 বছর ক্ষমতা আসাটা দরকার ছিল, 15 বছর স্বৈরাচারটা ক্ষমতা আসার দরকার ছিল। কেন জানেন? কারণ এই স্বৈরাচার 15 বছর ক্ষমতায় না থাকলে এই বাঙালি জাতি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিত। এই বাঙালি জাতি, এই প্রজন্ম চিনতেই পারতো না যে মুজিব পরিবারের কত বিষাক্ত পরিবার। কেন মেজর ডালিমরা এই মুজিব পরিবারে হত্যা করেছিলেন, কেন এই দুইটা শয়তানরা রেখে দিয়ে গেছিলেন, এই দুই শয়তানের কাছে আরো কিছু শয়তান পয়দা হয়েছে। এই প্রজন্ম চিনতেই পারতো না আওয়ামী লীগ কি জিনিস। এরা কিন্তু আরো 200 বছর শেখ মুজিবের পূজা করে যেত। সেটাই, মানে পূজা করে যেত কিনা জানি না, কিন্তু এই কথাটা শেষ করে দিই ইকবাল করিম ভাইয়া। সুতরাং বলটা ওনার কোর্টে, ওনাকেই প্রমাণ করতে হবে যে ওনাকে এখন থেকেই ভারতের রকে প্রত্যাখ্যান করতে হবে। ওনাকে বাংলাদেশের মাটি থেকে ভারতের রয়ের জন্য কোনো ইঞ্চি জায়গা না হয়, সেই রকম পুরুষত্ব যদি এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন, দেখাতে পারেন, তাহলে আমার বিশ্বাস এই নতুন প্রজন্মের সিংহী ছাত্রছাত্রী, সেনা এবং জনতারা ওনাকে সাদরে গ্রহণ করে নেবেন। আর নয়তো দুঃখিত, তাদের মতামত ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। কোনো ভারতের কথায়, কোনো ভারতের ফর্মুলায় কোনো জাতীয় সরকার গঠিত হবে না। তাহলে আমরা আবার সরকার গঠন হওয়ার আগেই ডাক শুরু করে দিব। এখন থেকে সেই বাংলাদেশ, সরকারের পতন, হ্যাঁ, এখন থেকে সেই বাংলাদেশ করতে হবে, আর ঘুমানো যাবে না। সরকার গঠন তো পরে, কিন্তু সরকারের এই এক দফা দাবি মেনে নেবে কিনা, এবং সেইটা মেনে নেওয়াবে ছাত্ররা, যদিও শিক্ষার্থীরা নেমেছে, এটা মেনে নেওয়াবে যেভাবে হোক। সো এই মেনে নেওয়া যখনই নিতে যাবে তখন কতটা রক্তক্ষরণ আরো হতে পারে। আমরা ইতিমধ্যে শুনছি যে ভারতের অনেক লোকজন আসছে, আরেকটা রক্তক্ষরণ পরিস্থিতি হতে পারে, রক্তক্ষয়ী পরিস্থিতি হতে পারে। তো সেরকম প্রস্তুতি সরকার নিচ্ছে বা নিয়েছে। আপনার কি মনে হয়? আমি অনেক ভিডিও দেখেছি যে ট্রেন চলে যাচ্ছে, ভারত থেকে আসছে, 5টা ট্রেন গেছে লাইট নিভিয়ে, তারপরে
তারপরে এতগুলা ট্রাক আসছে। আজকেও আমাকে একটু আগে একজন মুরব্বী আমাকে ছবি পাঠিয়েছেন, আর্মির ট্রাকের অনেকগুলা ছবি ক্যামোফ্লাজ উপরে লাগানো।